আপনারা ইসলামিক লেবাসকে সন্ত্রাসবাদী লেবাস হিসেবে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছেন, বরং আপনারাই মাদ্রাসার ছাত্রদের জঙ্গিদের তালিকায় লিপিবদ্ধ করছেন আর মাদ্রাসাকে করছেন জঙ্গি তৈরির রাস্তানা হিসেবে। আমাকে আরেকটা বিষয় বলতো ভাই, তুই বলেছিস জিন লোকটিকে মেরেছে, ওখানে জিন কয়জন ছিল? জিন আর মারা যাওয়া লোকটি ছাড়া আর কাউকে দেখতে পেয়েছিলি? চল আবু জাফর, সব কিছু নিয়ে আমরা এখান থেকে এখনই চলে যাই। আগামীকাল আবার নাগরপুর আদালতে আসতে হবে। আরে রুমি বাবু, আপনি এখানে? কি করব রাফসান সাহেব, আপনি যেখানে আমিও সেখানে। আমি বলার আগে আপনি বলুন, আপনি কেন এখানে? আমি আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম, হঠাৎ এই কেসটা সামনে পড়লো। আর যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সকল প্রমাণ আসামির বিরুদ্ধে, তাই প্রসিকিউশন হয়ে কেসটার আবির্ভাব হলাম। আমি আমার দুই বন্ধু নাগরপুর জঙ্গলে বনভোজনের জন্য এসেছিলাম। হঠাৎই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা, তাই আসামিকে বাঁচাতে আমি এই কেসে ডিফেন্স হয়েছি। রুমি বাবু, দিনি টুন্সের প্রথম কেসে জিতেছিলেন বলে এটাও মনে করবেন না যে এই কেসও আপনি জিতে যাবেন, কারণ সকল প্রমাণ আপনার মক্কেলের বিরুদ্ধে আছে। তার ডিফেন্স হন আর প্রোটেক্টর হন, কোনো লাভ হবে না। রাফসান সাহেব, আমি একটা কথা প্রায়ই বলে থাকি, হার জিত নিয়ে আমি মাথা ঘামাই না। সত্যকে খুঁজে বের করা আমার নেশা, এবং সেই সত্যকে কাজে লাগিয়ে আসল অপরাধীকে শাস্তি পাইয়ে দেয় আমার পেশা। এবার দেখা যাক সত্য কার দিকে যায়। মাননীয় জজ সাহেব আদালতে প্রবেশ করছেন। আদালতের কাজ শুরু করা হোক। ইউর অনার, গত পরশু নাগরপুর জঙ্গলে একজন মার্ডার হয়। জানা গেছে মার্ডার হওয়া ভিকটিম নাগরপুর এলাকারই বাসিন্দা। ভিকটিমের নাম আমির হোসাইন। তিনি পার্শ্ববর্তী এলাকা পরেশপুরের অবস্থানরত খান ইলেকট্রিক হাউস কোম্পানিতে জব করতেন। গত পরশু রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন, আর গতকালই তার লাশ পুলিশ নাগরপুর জঙ্গল থেকে উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ কী দেখেছে সেই বিষয়ে জানার জন্য আমি ইন্সপেক্টর হারুনকে কাঠগড়া ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, গতকাল সকাল সকাল থানায় ফোন আসে যে নাগরপুর জঙ্গলে ডেড বডি পাওয়া গেছে। আমরা টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই ডেড বডি উপর হয়ে পড়ে আছে। ডেড বডির পাশে আবু সালেহকে অজ্ঞান অবস্থা দেখতে পাই। তার পাশে রাখা ছিল একটা তলোয়ার। আমরা আবু সালেহকে জ্ঞান ফিরিয়ে গ্রেফতার করি আর তলোয়ারটিকে ফরেন্সিক টেস্টের জন্য ল্যাবে পাঠিয়ে দেই। আমরা ডেড বডিকে যখন দেখি তখন ডেড বডির ঘাড়ের ডান পাশে আঘাতের চিহ্ন দেখি, এবং তখন আর রক্ত বের হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর হারুন, আপনি আসতে পারেন। ইওর অনার, ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গেছে তলোয়ারের উপর আবু সালেহের হাতের ছাপ এবং তলোয়ারের শরীরে আমির হোসেনের রক্ত পাওয়া গেছে, যার দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে খুন রুমি সাহেবের মক্কেল আবু সালেহই করেছে। না ইওর অনার, আমি খুন করিনি। খুন তো আবু সালে, আপনি চুপ থাকুন, আমি বলছি। রাফসান সাহেব, তলোয়ারের উপর যে আবু সালেহের হাতের ছাপ পাওয়া গেছে তা কোন হাতের? কেন, ডান হাতের ছাপ পাওয়া গেছে। ডান হাতে তলোয়ার নিয়ে ভিকটিমের ডান পাশে আঘাত করেছে। অসম্ভব ইউর অনার, নিজের ডান হাত দিয়ে বিপরীত পাশে সামনের দিক করে থাকা লোকের ডান পাশে আঘাত করা অসম্ভব। লাশের ডান পাশে যেইভাবে আঘাত করা হয়েছে সেটা একমাত্র বাঁহাতি লোকই করতে পারে, ডানহাতি লোকদের দ্বারা একেবারে অসম্ভব। আর আমার মক্কেল আবু সালে ডানহাতি। আচ্ছা, মানলাম যে বিপরীত পাশে সামনের দিক করে থাকা লোকের ডান পাশে ডান হাত দিয়ে আঘাত করা অসম্ভব, কিন্তু পিছন দিক করে থাকা লোকের ডান পাশে তো অবশ্যই ডান হাত দিয়ে আঘাত করা যায়। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলবো এটাও একেবারে অসম্ভব। কেননা ইউর অনার, পিছন দিক করে থাকা লোকের ডান পাশে আঘাত করতে হলে বেশি লোকের প্রয়োজন, যারা ভিকটিমকে পিছন দিক করে ধরে রাখবে। আর খুনি একা থাকলেও ভিকটিম অবশ্যই বলবে না যে আমি পিছন দিক করে দাঁড়িয়ে আছি, তুমি আমার ডান পাশে আঘাত করো। ভিকটিম অবশ্যই খুনির সাথে সামনাসামনি মোকাবিলা করবে, কিন্তু ঘটনাস্থলে ধস্তাধস্তি বা মোকাবিলার কোনো আলামত পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? ধস্তাধস্তি হয়নি অথচ ভিকটিম খুন? আচ্ছা রুমি বাবু, আপনার মক্কেলের সাথে কি আরও কোনো লোক ছিল যারা ভিকটিমকে ধরে রেখেছিল? কি আবু সালে, তোমার সাথে কি আরও কোনো লোক ছিল? রাফসান সাহেব, আপনি কি ফরেন্সিক রিপোর্ট ফাইল ভালোভাবে পড়েন না? ইউর অনার, রিপোর্ট ফাইলে এমন কোথাও লেখা নেই যে ভিকটিমের শরীরে বা জামায় অন্য কারো হাতের ছাপ আছে। রিপোর্ট ফাইল আপনার সামনেই রাখা আছে। তাহলে কিভাবে মারা হলো? না মানে ইউর অনার, আমি বুঝলাম না। কোনো ধস্তাধস্তির আলামত নেই, ভিকটিমের শরীরে কারো হাতের ছাপ নেই, আবার রুমিবাবুর মক্কেল ডান হাতি। সম্মোহন নাকি? আচ্ছা রুমিবাবু, আপনার মক্কেল সম্মোহন বিদ্যা জানে নাকি? আমার মক্কেলকে আমি অনেকদিন ধরে চিনি, সম্মোহনের কোনো বিদ্যাই ওর জানা নেই। রাফসান সাহেব,
রুমির মক্কেলের বিরুদ্ধে আপনার কাছে কি আরও কোনো শক্ত প্রমাণ আছে? না থাকলে আমি রুমির মক্কেলকে ছেড়ে দিতে উদ্যত হব। ইউর অনার, না। আবু সালেহকে ছেড়ে দিলে তলোয়ার যে ছাপ পাওয়া গেল তার কি হবে? আর আবু সালেহ হত্যা না করলে আমির হোসেনকে হত্যা করলো কে? ইউর অনার, আমাদের আসল অপরাধী পর্যন্ত পৌঁছতে হবে, না হলে কেস এখানেই শেষ করলে আসল অপরাধী খোলা হওয়ায় ঘুরতে থাকবে, যেটা জাতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। আমি বলছি না আমার মক্কেলকে এখনই ছেড়ে দেওয়া হোক। তাই আমি মহামান্য জর্জ সাহেবকে অনুরোধ করব, আমাকে একদিনের সময় দেওয়া হোক। আমি খুব দ্রুত আসল অপরাধী খুঁজে কাঠগড়ায় দাঁড় করাবোই ইনশাআল্লাহ। এই আদালতের পরবর্তী কার্যক্রম আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। কি দিলে রে ভাই, আদালতে তো একদম ফাটিয়ে দিয়েছিস। আচ্ছা ভালো কথা, তো সহকারী আব্দুল্লাহ কোথায়? ওকে দেখছি না যে। আবদুল্লার মা খুবই অসুস্থ, তাই ওকে এক সপ্তাহের ছুটি দিয়েছিলাম। আগামীকাল পরশুর মধ্যেই চলে আসবে। ওর মায়ের জন্য দোয়া করিস। শুনলাম আবু সালের মাও নাকি খুব অসুস্থ। হ্যাঁ, খুবই অসুস্থ। আবু সালেও তো ওর মায়ের জন্য খুবই পেরেশান। এদিকে আবু সালে গ্রেফতার, জানি না ওর মায়ের অবস্থা এখন কেমন। সব মা বাবা যেন ভালো থাকে এই দোয়াই করি। আর তুইও খাস মনে এই দোয়া করিস ভাই। আমার তো অল টাইম আছে, থাকবেও। আসলে আবু জাফর, মাতা পিতা হলো অমূল্য সম্পদ। যে সম্পদ চলে গেলে আর ফেরত আনা যায় না। পুরো দুনিয়া বিক্রি করেও যে সম্পদ কেনা যায় না। যার আছে সে দুনিয়ার সবচেয়ে বড় ধনী এবং সবচেয়ে বড় ভাগ্যবান। দুনিয়াতে যদি কেউ এই অমূল্য সম্পদকে কদর, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিয়ে এবং তাদের অনুগত হয়ে থাকতে পারে, তাহলে সে পরকালে কামিয়াব। আচ্ছা, এবার কেসের প্রসঙ্গে আসি। তোর কি সেই বুড়ো লোকটাকে সন্দেহ হয়? কোন বুড়ো লোক? নাগরপুর জঙ্গলে প্রবেশের আগে যে লোক আমাদের বাধা দিয়েছিল। ও সেই চাচা, ওই সেই বুড়ো চাচা তো পাগলাটে টাইপের। তাকে কি সন্দেহ করব? ভাই, তুই কি কানা হয়ে গেলি নাকি? সেই বুড়ো চাচাকে তো আমি আজ আদালতেও দেখেছিলাম, একদম শেষ মাথায় বসেছিল। কি জানি, আমার তো খেয়াল নেই। আমি তো তোদের দিকে মনোযোগী ছিলাম। হ্যাঁ, তা ঠিক। তবে গতকাল কারাগারে আবু সালেহের সাথে কথা বলে সন্ধ্যায় জঙ্গলে আমাদের তাঁবুতে ফিরেছিলাম। এরপর আমার স্পাই ক্যামেরার ভিডিও রেকর্ড তুই আর আমি দেখেছিলাম। সেই ভিডিও দেখে কি কিছু আন্দাজ পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। আবু সালেহের বলা সেই মুখোশধারী লোক, সেই তাহলে ব্ল্যাক ম্যাজিক করে আমির হোসেনকে জিনদের সাহায্যে মেরেছে। হ্যাঁ, তুই কি আরও কিছু আন্দাজ করেছিস? না, এছাড়াও তো আমার আন্দাজে কিছু আসছে না। মুখোশধারী লোকটি বলেছিল ওই তিনজন এখানে তাঁবু গাড়ল নাকি। তার মানে ও আমাদের আগে দেখেছে। আর তিনজন তো আমরাই ছিলাম। জঙ্গলে যাওয়ার আগে শুধু বুড়ো লোকটাই আমাদের দেখেছে। কিছু তো কানেকশন আছে। এছাড়াও ভিডিওর শেষভাগে মুখোশধারী বলেছিল আমাকে কিছুদিন ছদ্মবেশেই থাকতে হবে। তার মানে কি, কানেকশন 100% আছে। ওই বুড়ো চাচাই তাহলে সেই মুখোশধারী ব্ল্যাক ম্যাজিশিয়ান। ও শেট, আমার স্মরণ যে কেন আগে আসলো না এই কথাটা। আসবে কি করে যদি ভাই সিটি, ফ্রি ফায়ার, পাবজি খেলে আসক্ত থাকো? আরে ধাঁধা, আইকিউ টেস্ট, কুইজ গেম, ডিটেকটিভস গেমস এগুলো খেলবেটা। ব্রেন ঝালাই হবে, সব কিছু মনেও থাকবে। আমার মোবাইল কোথায় গেল? আরে আমার মোবাইলটা কই রাখলাম? ভাই তোর নিজের রোগী সারলো না, আর আমাকে দিচ্ছে সেই রোগের ওষুধ। মোবাইল তো সামনে রাখা আছে, ভালো করে দেখ। আসলে ভাই, কাজের চাপে কেসের গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে রাখতে আমার মনে এখন আউট অফ স্টোরেজ হয়ে গেছে। মনে আর স্পেস খালি নেই। আর শোন, তুই এখন বাসায় যা। আমি এখন নাগরপুর জঙ্গলে রওনা দেব। মধ্যরাত্রে সেখানে কি হয় সেটা সচক্ষে দেখার চেষ্টা করব। আর মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখবো, যেন আদালতে দেখাতে পারি। না রে ভাই, আবু সালে এখন কারাগারে, আর তুই কেসের কাজে বের হবি আর আমি বাসায় গিয়ে বসে থাকবো? তা হয় না, আমিও তো সাথে যাব। এতই যদি বারণ না শুনোস, তাহলে বারণ করব না, একসাথেই যাব। তবে আয়াতুল কুরসি পরে বুকে ফুঁক দিয়ে নিস। কোনো বালা মুসিবত আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। চারপাশে খুটখুটি অন্ধকার, লাইট জ্বালাবো নাকি? আমরা এখানে গোপনভাবে পর্যবেক্ষণ করব। লাইট জ্বালালে ওরা সতর্ক হয়ে যেতে পারে। চাঁদের আলোয় যা দেখা যায় এটাই যথেষ্ট। আগামীকাল সকালে ওখানে আসব। সেই বুড়ো ছদ্মবেশী ব্ল্যাক ম্যাজিশিয়ানকেও আমাদের ক্যামেরা রেকর্ডের আওতাধীন করতে হবে। তাহলেই সব সমস্যার সমাধান হবে। এখন চল তাড়াতাড়ি গিয়ে দেখি সেই বুড়ো চাচা তার আসল চেহারায় এই জঙ্গলে কি করছে। ওই তো আগুন জ্বলছে। চল একটা গাছের আড়ালে থেকে রেকর্ড করি। আবু জাফর, আপাতত রেকর্ড যথেষ্ট হয়েছে।
আবার সকালে এসে রেকর্ড করব। চল এবার বাসায় যাই। তুই সকাল সকাল আমার অফিসে চলে আসিস, যদি আমার সাথে এখানে আবার আসতে চাস তো। কিরে, মোবাইল বের করে রেকর্ড শুরু কর। বুড়ো চাচা তো এখনই এসে যাবে। চুপ, কথা বলিস না, আমার চোখ দিয়ে রেকর্ড হচ্ছে। ও হে বৎসরা, তোমরা আবার এসেছো ওই জঙ্গলে। এই জঙ্গল নিরাপদ নয়, যে আসে সে বেঁচে ফিরতে পারে না। এই জঙ্গল আরো ভয়ানক হয়ে উঠেছে। তোমরা কি জানো না এই জঙ্গলে একজন খুন হয়েছিল? জঙ্গলে ভয়ঙ্কর কিছু আছে যারা তাকে খুন করেছে। তাই তোমরা বাঁচতে চাইলে পালাও, আর এখানে এসো না, সাবধান, পালাও পালাও। জি চাচা, আপনি ঠিকই বলেছেন, ওই জঙ্গল আসলেই খুব ভয়ঙ্কর। একজন খুন হয়েছিল। আমরা আসি চাচা, নিজের খেয়াল রাখবেন।